স্বাধীনতা আন্দোলন করেছে। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা সেই অবস্থান আন্দোলন সংগ্রাম করেছি। সেখানে হাজার হাজার লোকের জীবন দিয়েছে, লাখ লাখ মামলা দায়ের করা হয়েছে, অনেকে গুম হয়েছে। তাদের সেই রক্ত নিয়ে আমরা পরবর্তীতে এই দেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ, জনগণ তারা ঐক্যবদ্ধ হয়ে এই গত যে জুলাই এই আগস্টের যে পরিবর্তন তা সাধিত হয়েছে। এখানেকে যেমনিভাবে সে আশা সেদিন জীবন দিয়েছিল, রাজপথে তার সে ৫৫ গুলি চালায়, তাই সে সামনে দাঁড়িয়ে বলতো সংস্থাকে গুলি করো, এইভাবে মুখ পেতে দিয়েছিল, তাকে সম্মুখে গুলি করা হয়। সেখান থেকে শিক্ষা নিয়ে আজকে আমাদের সাহিত্যা তারাও সেখানে আন্দোলনকে আরো গতিতে ত্বরান্বিত করার জন্য তারা সেদিন আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, পুলিশের সামনে তারা বুককে পেতে দিয়েছে। এই ধারাবাহিক আন্দোলনের যে ফসল, সেই ফসলটাকে তারা নিয়ে এসে তারা এই দেশে বিশ্বের মানচিত্রে তারা সেই উচ্চতায় দাঁড়াবে। সকল প্রকার বিজাতি আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দিতে হবে। ভারতীয় যেভাবে আমাদের এই দেশের প্রতি তার সেই লোক দৃষ্টি রেখেছিল, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করার একটা প্রয়াস চালিয়েছিল। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে আসাদের যে আত্মত্যাগকে স্মরণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয়ের মধ্যে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বন্ধুরা আমার, এখন শহীদ আসাদের উপরে একটি গীতি কবিতা শোনাবেন গীতিকার নিজে গোলাম কিবরিয়া। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শহীদ আজাদ আমাদের নরসিংদী শিবপুরের সন্তান, আমিও শিবপুরে। নব্বইয়ের ছাত্র গণ আন্দোলনের অন্যতম নেতা, 90 আন্দোলনের অন্যতম বীর কামরুজ্জামান রতন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার করছি। কামরুজ্জামান রতন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসাদ ভাইকে নিয়ে আমার 2টি গান লেখা, আমি কবিতা হিসেবে পড়ছি। এই জাতির মুক্তির মহানায়ক বীর শহীদ আসাদ, আকাশের লক্ষ কোটি তারার মাঝে একটি ঝলমলে চাঁদ। সেদিন প্রতিবাদ করেছিল, গর্জে উঠেছিল কোটি বাঙালির হাত। এই জাতির মুক্তির মহানায়ক বীর শহীদ আসাদ। সোনার বাংলাদেশ সে দেখে গেল না, এই বাংলার বুকে আর ফিরে এলো না। এ দেশ স্বাধীন হলো, বাংলাদেশ নাম হলো, পূর্ণ হলো তার স্বাদ। এই জাতির মুক্তির মহানায়ক বীর শহীদ আসাদ। সারা দেশ বেশি গেল গণজোয়ারে, গ্রাম থেকে শহর, রাজপথ বন্দরে, পুরো জাতি এক হয়ে দেশের পতাকা লয়ে মিলালো কাঁধে কাঁধ। এই জাতির মুক্তির মহানায়ক বীর শহীদ আসাদ। আকাশে লক্ষ কোটি তারার মাঝে একটি ঝলমলে চাঁদ। সেদিন প্রতিবাদ করেছিল, গর্জে উঠেছিল কোটি বাঙালির হাত। আসাদের রক্ত দিয়ে লেখা হয়েছে বাংলাদেশ, বাঙালি জাতির ঠিকানা। আসাদের রক্ত দিয়ে লেখা হয়েছিল বাংলাদেশ, বাঙালি জাতির ঠিকানা। শহীদ আসাদ কেন হারিয়ে যাবে, তাকে হারাতে দেব না। আসাদ আমাদের বাঙালি জাতি মুক্তিযুদ্ধের চেতনা। 69-এর সেই গণ অভ্যুত্থান আসাদের রক্তের স্রোতে হলো বেগবান। 70-এর নির্বাচন হলো, স্বাধীনতার ডাক এলো, সব কিছুতে আসাদ আমাদের অনুপ্রেরণা। শহীদ আসাদ কেন হারিয়ে যাবে, তাকে হারাতে দেব না। দরিদ্র কৃষক মেহনতি মানুষের পাশে সেই দিনগুলি লেখা ইতিহাসে
বুদ্ধু ইয়াইয়া বেসে গেল, আইয়ুব খানের পতন হলো, বাঙালির জয় হলো, সব কিছুতে আসাদ আমাদের অনুপ্রেরণা। শহীদ আসাদ কেন হারিয়ে যাবে, তাকে হারাতে দেব না। শহীদ আসাদ বাঙালি জাতির মুক্তিযুদ্ধের চেতনা। থ্যাংক ইউ। আমি একটু বাঁশি বাজাচ্ছি, বলে সরে। ধন্যবাদ সবাইকে। ডক্টর আজিজুল্লাহ নুরুজ্জামান ভাইকে। আপনাদের সামনে এবার আলোচনা করবেন নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য, সংগ্রামী জনতা জরিফুল স্বপন। ভাই বসেন ভাই, এই বড় ভাই, এই চশমা বড় ভাই। শহীদ আসাদ পরিষদের পক্ষ থেকে আহত শহীদ আসাদ দিবসের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, 1969-এর মহান গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, সংগঠক, স্বাধীন পূর্ব বাংলার দাবি করে যিনি পাকিস্তানের কারাগারে পুরো মুক্তিযুদ্ধের সময় কারাবন্দী ছিলেন, স্বাধীন বাংলাদেশে তিনি প্রথম মুক্তি লাভ করেছেন, সেই সময়কার অবিসংবাদিত ছাত্রনেতা, আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক জনাব ডক্টর মাহবুবুল্লাহ, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি শহীদ আসাদের আরেকজন ছাত্র জীবনের প্রিয় সহকর্মী, এক সময়কার শহীদ আসাদের ছাত্র সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, তৎকালীন সময়কার ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবিসংবাদিত মহাসচিব, দেশের আপামর মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত 90-এর গণঅভ্যুত্থানের অন্যতম সিংহশালার আমাদের নেতা জনাব আমানুল্লাহ আমান, জনাব খায়রুল কবির খোকন, মঞ্চে উপস্থিত গণসংহতি আন্দোলনের নেতা, জাতীয় নেতা
জনাব জুনায়েদ সাকি, উপস্থিত শহীদ আসাদের অনুজ, ডক্টর নুরুজ্জামান সহ প্রিয় সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। শহীদ আসাদ আমাদের দেশের ইতিহাসের এমন একটি নাম, যেই নাম 1969-এর গণঅভ্যুত্থানের স্ফুলিঙ্গে পরিণত করেছিল, যার ধারাবাহিকতাতে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র পেয়েছি, আমরা বাংলাদেশের স্বাধীন পতাকা পেয়েছি। সেই ধারাবাহিকতাতেই বাংলাদেশের রক্তাক্ত মুক্তিযুদ্ধের সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। রফিক ভাই, ভাই স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার জন্য সংগ্রাম করছিলেন, আন্দোলন করছিলেন। কেননা স্বাধীনতা পেলেই শুধু হবে না, স্বাধীন বাংলাদেশে, স্বাধীন পূর্ব বাংলায় একটি জনগণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার। আজ যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংক্রান্ত কমিশন বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের বদলে জনগণতান্ত্রিক বাংলাদেশ করার প্রস্তাব করে, তখন শহীদ আসাদের প্রাসঙ্গিকতা আমাদের মাঝে ফিরে আসে। এটা খুবই দুঃখজনক। ইতিহাস নিয়ে যারা আমরা চর্চা করি, তারা কখনো কখনো সংকীর্ণ ভাবে ইতিহাস চর্চা করি। ইতিহাস দেয় না, ইতিহাস পতন শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা প্রমাণ করে। কেননা ইতিহাসের প্রবাহকে সে বাধাগ্রস্ত করতে চেয়েছিল, সে নিজের মতো করে সাজাতে চেয়েছিল ইতিহাসের বয়ান। দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে, স্কুল কলেজের শিক্ষা কারিকুলামের মধ্যে তার দলীয় ইতিহাসকে জাতির ইতিহাস, রাষ্ট্রের ইতিহাস, দেশের ইতিহাস বানানোর চেষ্টা করেছিল। সে কারণেই শহীদ আসাদ যথাযথ সম্মান এবং মূল্য পায়নি। আজকের এই পূর্বযুদ্ধ প্রেক্ষাপটে আমরা আশা করব, আমরা যখন বাংলাদেশকে নতুনভাবে মেরামত করে বাংলাদেশের বিপদজনক বাংলাদেশকে আবার যখন সঠিক পথে প্রবাহিত করার একটা সুযোগ এবং সম্ভাবনা তৈরি হয়েছে, তখন আমাদেরকে ইতিহাসের এই সঠিক বয়ানকে তুলে ধরতে হবে। 1948 সনে আওয়ামী মুসলিম লীগ জন্মের মধ্য দিয়ে মাওলানা ভাসানীর নেতৃত্বে এদেশের প্রথম মানুষের রাজনৈতিক অধিকার সংগ্রাম, গণতান্ত্রিক অধিকারের যাত্রা শুরু করেছিল। খুবই দুর্ভাগ্যজনক, 1957 কাকবাড়ি সম্মেলনে সেই মাওলানা ভাসানীকে সরওয়ার্দী সাহেব এবং শেখ মুজিব সাহেব বর্জন করেছিলেন। কিন্তু সেই দিনই মাওলানা ভাসানী আসসালামু আলাইকুম বলেছিলেন। আর সেই কারণেই মাওলানা ভাসানীর কর্মী ছিলেন, শিষ্য ছিলেন শহীদ আসাদ। সেই ধারাবাহিকতাতেই পরবর্তীকালের সংগ্রাম আন্দোলন এবং সেই সংগ্রাম আন্দোলনের ধারাবাহিকতায় মাওলানা ভাসানী সেই ধানের শীষ আজ বহন করছেন আমাদের নেতা, আমাদের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মাওলানা ভাসানী সেই ধানের শীষ, আসাদের সেই ধানের শীষ বহন করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কোটি কোটি নেতা কর্মীরা। তাই শহীদ আসাদের স্মরণ করতে গিয়ে এই বিষয়টা খুব পরিষ্কার থাকা দরকার। মাওলানা ভাসানী, ধানের শীষ, শহীদ আসাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান এবং ৫ই আগস্টের এই বিজয় সব এক সূত্রে গাঁথা। ইতিহাসের এই বয়ানে আমরা শেখ মুজিবের বাকশাল খুঁজে পাই না। ইতিহাসের এই বয়ানে আমরা পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে খুঁজে পাই না। কেন? এটাই হচ্ছে ইতিহাসের সঠিক বয়ান। শহীদ আসাদ দিবসে উপস্থিত সকলকে বিনয়ের সঙ্গে ইতিহাসের এই সঠিক প্রবাহকে স্মরণ করিয়ে দিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। শহীদ আসাদ অমর হোক। বড় ভাই আপনারা বসেন। আলোচনা করবেন শহীদ আসাদের ছোট ভাই আলহামদুলিল্লাহ মোহাম্মদুজ্জামান। আমি তাকে আলোচনা করতে অনুরোধ করছি। এরপর থেকে সঞ্চালনা করবেন
আসাদ পরিষদের সাংগঠনিক সম্পাদক মহিবুল্লাহ বাহার, আমার অনুপস্থিত। বিসমিল্লাহির রহমানির রহিম। ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৬তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আসাদ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভায় ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকে এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি, আমাদের পরম শ্রদ্ধেয় নেতা, ৬০-এর দশকের তখন ছাত্র নেতা, বিএনপির সংগ্রামী মহাসচিব, সময়ের সাহসী সন্তান, তারা নির্যাতিত জননেতা, সংগ্রামী জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মধ্যে ইতিমধ্যে আমাদের আমন্ত্রিত অতিথি অনেকে উপস্থিত হয়েছেন। তার মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ৯০-এর সফল ছাত্র গণঅভ্যুত্থানের আরেক মহানায়ক, আন্দোলন সংগ্রামের অন্যতম রূপকার, ডাকসুর সাবেক ভিপি, গণমানুষের নেতা, সাবেক মন্ত্রী, এমপি, আমাদের বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা, জননেতা জনাব আমানুল্লাহ আহমেদ। কি সমস্যা আমাদের মধ্যে বর্তমান আন্দোলন সংগ্রামের আরেক রাজপথে লড়াকু সৈনিক, আমাদের পরীক্ষিত নেতা, স্বৈরাচার হাসিনা আন্দোলনের অন্যতম রাজপথের লড়াকু সৈনিক, আমাদের জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি উপস্থিত হয়েছেন। আমাদের আরেক ৯০-এর সফল ছাত্র গণঅভ্যুত্থানের আরেক জাতীয় বীর, তৎকালীন আমাদের সেই সর্বদলীয় ছাত্রকের অন্যতম নেতা, আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী জননেতা, সাবেক এমপি জনাব জহিরুদ্দিন স্বপন উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে ৯০-এর সফল ছাত্র গণঅভ্যুত্থানের জাতীয় বীর, আমাদের তৎকালীন জাগবা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি, বর্তমান জাগবার সভাপতি জনাব মুক্তিযোদ্ধা জনাব খন্দকার লুৎফর রহমান উপস্থিত আছেন। আমাদের জাগবার সভাপতি ৯০-এর সফল ছাত্র গণঅভ্যুত্থানের জাতীয় বীর জনাব আসাদুজ্জামান খান আসাদ উপস্থিত হয়েছেন। শহীদ আসাদের অনুজ ছোট ভাই, আমাদের বিশিষ্ট চিকিৎসক জনাব ডাক্তার নুরুজ্জামান উপস্থিত হয়েছেন। আমাদের ৬৯-এর গণঅভ্যুত্থানের আরেক নেতা, আমাদের নরসিংদী জেলা সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সংগ্রামী জননেতা, বীর মুক্তিযোদ্ধা জনাব তোফাজ্জল হোসেন মাস্টার সহ সম্মানিত আলোচকবৃন্দ উপস্থিত হয়েছেন। আমি আজকে বক্তব্য রাখবো না, আমাদের মাননীয় প্রধান অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাইয়ের তার একটা গুরুত্বপূর্ণ আরেকটি অনুষ্ঠান রয়েছে, তিনি চলে যাবেন, তাই বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য আমি অনুরোধ করছি। আমি বক্তব্য প্রলম্বিত করব না, আমি শুধু এই ৬৯-এর গণঅভ্যুত্থানের যে উদ্দেশ্যে সেই শহীদ আসাদ আত্মহত্যা দিয়েছেন, জীবন শুরু করেছিলেন এবং সেই তৎকালীন আইয়ুব সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করতে গিয়ে তিনি জীবন দিয়েছিলেন। তার আত্মত্যাগের মধ্য দিয়ে ৬৯-এর সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ২৪শে জানুয়ারি সে চূড়ান্ত পতন হয়েছিল আইয়ুব সরকারের পতনের মধ্য দিয়ে। ৭০-এর নির্বাচন, ৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধ মধ্য দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তার রক্তের পথ বেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তার আজকে এই ৫৬তম দিবসে আমরা তাকে গভীর শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি, যে পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে ৬৯-এর গণঅভ্যুত্থান, ৯০-এর সফল ছাত্র গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান, ৩টি অভ্যুত্থান হয়েছে। আরেকটি হয়েছে ১৯৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের মধ্য দিয়ে, এই বাকশালী সরকারের পতনের মধ্য দিয়ে আমাদের সেই দেশীয় বিদেশি যে চক্রান্ত হয়েছিল
স্বাধীনতা সার্বভৌমত্ব আধিপত্যবাদ সম্প্রসারণের বিরুদ্ধে আমাদের সেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি সেদিন দ্বিতীয়বারের মতো সেদিন দেশ মুক্ত করেছিলেন এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করেছিলেন। তাই আজকে আমরা গভীর উদ্বেগ কণ্ঠে লক্ষ্য করছি যে বর্তমানে এই পরিবর্তিত পরিস্থিতিতে 5ই অগাস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের পরবর্তী আমরা দেখছি যে ইতিহাস থেকে আমাদের সেই 90কে মুছে ফেলার একটি চক্রান্ত চলছে। 75-এর 7ই নভেম্বর সেই সিপাহী জনতা বিপ্লবের কাহিনী সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা ইতিহাস থেকে মুছে ফেলার একটি গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমরা স্পষ্ট অবস্থায় বলতে চাই, বাংলাদেশে 69 না হলে 90 না হলে এই 2024-এ সেই গণঅভ্যুত্থান হতো না। তাই আজকে সঠিক ইতিহাস বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে হবে। আওয়ামী লীগ আমলের সেই দীর্ঘ 16 বছর ইতিহাসকে বিকৃতি করা হয়েছিল, সঠিক ইতিহাস এই দেশের তরুণ সমাজকে কাছে তুলে ধরতে হবে এবং পাঠ্য পুস্তকে সঠিক ইতিহাস যেন সত্যিকার ইতিহাস বাংলাদেশের সঠিক ইতিহাসটা যেন লিপিবদ্ধ করা হয় এবং শহীদ আসাদের যে 69 গণঅভ্যুত্থান হয়েছিল এবং সেই 90কে আবার আমি মনে করি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে এবং শহীদ আসাদের সেই 20 জানুয়ারিকে আমরা জাতীয় দিবস হিসেবে একটি দিবস হিসেবে সরকার আগামী দিনে যে গণতান্ত্রিক সরকার আসবে সেই শহীদ আসাদ দিবসকে তারা জাতীয় দিবস হিসেবে তারা করবেন বলে আমরা আজকে দাবি করছি। এবং আসাদ কোনো ব্যক্তি না, আসাদ কোনো এই দেশের ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের সব মানুষ মুক্ত করেছিলেন, সেই হাজারের হাত থেকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। আমরা 90-এর আন্দোলন করে একসাথে বিদায় করেছিলাম, আবার ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছিলাম। দীর্ঘ 16 বছর আন্দোলন করে একটি বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে তার পতন হয়েছিল। তাই আজকে সেই ইতিহাসকে বিকৃতি করার জন্য চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। আবার সেই দূষণরা যেন কোনো সুযোগ সুবিধা সেই পতিত স্বৈরাচারের দূষণ দালালরা সেই পেতাত্তারা আর যেন বাংলাদেশের রাজনীতিতে অনুপ্রবেশ করতে না পারে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। কোন চক্রান্ত ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না। জনগণকে সাথে নিয়ে আমাদের যে আংশিক বিজয় হয়েছে 5ই অগাস্টের মধ্যে চূড়ান্ত বিজয় এখন হয়নি। জনগণের ভোটের অধিকার যতদিন প্রতিষ্ঠা না হবে, একটি নিরপেক্ষ সরকারের দিনে নির্বাচন না হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সেই আন্দোলনকে আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করে আমাদের জনগণের দাবি দেওয়া আদায় না হওয়া পর্যন্ত, জনগণের সরকার জনগণের অধিকার এই রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া না পর্যন্ত, একটি অবাধ সুস্থ ইনক্লুসিভ ক্রেডিবল একটি অংশগ্রহণমূলক নির্বাচন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো, আমাদের দাবি আমাদের একা না, জনগণের দাবি খুব দ্রুত সময়ের মধ্যে একটি রূপ ম্যাপ দিয়ে এই জনগণের একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন একটি কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে যার যদি এই অন্তর্বর্তীকালীন প্রস্তুতি নেবেন, জনগণ এই সরকারের কাছে এই দাবি আশা করে। তাই নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা অত্যন্ত দূর হওয়া কঠিন। তাই যত বেশি প্রলম্বিত হবে তবে অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকট আরো গলিবিত হবে, দেশ একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে, দেশি বিদেশি চক্রান্ত চলবে। তাই অবিলম্বে একটি নির্বাচন দিয়ে আমাদের শহীদ আসাদ যে অর্থে তারা জীবন দিয়েছেন 69-এর গণঅভ্যুত্থানের 90-এর সমস্ত গণঅভ্যুত্থানে আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছেন, জীবন শুরু হয়েছে, তাদের রক্ত তাদের জীবন বিধাদান সার্থক হবে না। তাই তাদের রক্তের প্রতি সম্মান দেখিয়ে, শহীদের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে জাতীয় রাজনীতির সাথে একটি সংলাপের মধ্য দিয়ে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করে তারা সসম্মানে তারা ফিরে যাবেন এবং জনগণের সরকার জনের কাছে ফিরিয়ে দিবেন এই আশাবাদ ব্যক্ত করে শহীদ আসাদের বিধি আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আসাদ পরিষদ জিন্দাবাদ। এবং শহীদ আসাদের বিধি আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা এখন পরবর্তী বক্তারা বক্তব্য রাখবেন। তাই বক্তব্য রাখার জন্য আমি আমাদের যে অতিথি আসছেন তাদের কাছে আমি অনুরোধ করব, তারা শহীদ আসাদের প্রতি যথাযথ সম্মান দেখে তারা আগামী দিনে এই দেশ জাতির জন্য গণতন্ত্রের জন্য মানে আমাদের করণীয় শহীদ আসাদ থেকে শিক্ষা নিয়ে যেন আগামী দিনে আমরা দেশের সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারি। সকলকে ধন্যবাদ। আলোচনা করার জন্য অনুরোধ করছি শহীদ আসাদের ছোট ভাই ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর আজিজুল্লাহ এম নুরুজ্জামান।
ডক্টর আজিজুল্লাহ নুরুজ্জামান। আসসালামুআলাইকুম। শহীদ আসাদ সভার সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় 11 আন্দোলনের অন্যতম নেতা, জীবন্ত কিংবদন্তি প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আসাদ ভাই যে সংগঠন করতেন, সেই ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ অন্যতম নেতা, বাঙালি জাতির এক কণ্ঠস্বর, বিএনপির মহাসচিব এবং আসাদ পরিষদের, আজকে ওনাকে বলছি, উনি আসাদ পরিষদের উপদেষ্টা বলেন। এখানে তোফাজ্জল ভাই, আপনারা অনেকেই ছিলেন না। আসাদ ভাইয়ের যে রাজনৈতিক ইতিহাস, 1966 সালে অনার্স পরীক্ষা দিয়ে মৌলানা ভাসানীর নির্দেশে কৃষক সমিতি সংগঠন করার জন্য গ্রামগঞ্জে চলে যান। তারই সহযোদ্ধা তোফাজ্জল মাস্টার, এবং সেদিন 1968 সালে 29 ডিসেম্বর এক হাতে দেওয়া হরতালে আসাদ ভাই নিজে আহত হয়েছিলেন এবং 4 জন কৃষক নেতা, একজন মাস্টার, প্রাইমারি স্কুল মাস্টার সেদিন মারা গিয়েছিল। সেইটি স্বাধীনতার আন্দোলনের প্রথম সূচনা। তারপর 69-এর গণঅভ্যুত্থান, অনেক ইতিহাস, সব বলা যাবে না। কিন্তু আসাদ মারার পরে যে মিছিলে, ছাত্র মিছিলে মাত্র 4-5 হাজার লোক ছিল, আমিও ছিলাম। আমি যখন জগন্নাথ কলেজের ছাত্র ইউনিয়নের জেনারেল সেক্রেটারি এবং পরবর্তীকালে ঢাকা মেডিকেল কলেজে আমি অগ্রগামী অর্থাৎ ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলাম। তো সেই আসাদ ভাই 1-10-এ মারা যায়। বাহাউদ্দিন পিস্তলের গুলিতে একদম টার্গেট করে ওনাকে মেরেছে। অনেক ছিল তাকে মেরে ফেলার জন্য, ছবি দেখে মেরেছে বাহাউদ্দিন, বাহাউদ্দিন। কারণ যেভাবে তিনি এই কৃষকদের সংগঠিত করে জাগরণ করেছিল, সেই জাগরণ যদি জেগে উঠে, মানুষ কৃষক যদি জেগে উঠে, তাহলে আইন মনে টিকতে পারবে না। তাই আসাদকে মেরে ফেলা হলো। তাদের যে স্বপ্ন ছিল যে আসাদকে মেরে ফেললেই সব শেষ হয়ে যাবে, সেটা তারা ভুল। তারা পানির বদলে তেল ঢালল, আর তেল দাও দাও করে জ্বলে উঠল। 69-এর গণঅভ্যুত্থানের পরে যেই জোয়ার, তারই ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধ, এবং তারপরে 9 মাসের দেশ স্বাধীনতা। কোনো জাতি 9 মাসে দেশ স্বাধীন করতে পারেনি, কিন্তু আসাদের রক্তে যে ছিল, স্পৃহা ছিল, যে ভুল সেটা জেগে উঠল। এবং আজকে আমি বেশি কথা বলবো না, আমি কয়েকটা কথা বলবো, কয়েকটা দাবি জানাবো আমি এই অন্তর্বর্তী সরকারের কাছে। এবং আমি মহাসচিব মহোদয়কে বলবো যে ওনার ঘনিষ্ঠ, অত্যন্ত ঘনিষ্ঠ এই প্রধান উপদেষ্টা সাহেব, আমারও পরিচিত, তো উনি যেন এই কথাগুলি ওনার উদ্দেশ্যে বলে যে শহীদ আসাদ মারা যাওয়ার পরে ওই বছরই একটা কলেজ করা হয়েছিল, সেটা এখন সরকারি কলেজ। সেই কলেজকে বিশ্ববিদ্যালয় করার জন্য, আর যদি বিশ্ববিদ্যালয় না করতে পারে, অবিলম্বে সেটাকে একটি বিশ্ববিদ্যালয় কলেজ করা হবে। আসাদ গেট, যে আসাদ স্বাধীনতার প্রতীক, সেই আসাদ গেট অবহেলিত, সেই আসাদ গেটটা সংস্কার হোক।
এই সংস্কার করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেটা শেষ হয়নি। আমার মাহবুল্লাহ ভাই জানেন যে চানকারপুরে একটা আসাদ আছে সরণি, সেইটা 5 তলা রাস্তার উপরে, সেটা অর্ধনির্মিত অবস্থায় পড়ে আছে, এটাকে পূর্ণাঙ্গ করা হোক। তারপরে আসাদ যে আছে কি বলে ইটাখলা নরসিংদী, এটা অনেক সুন্দর হয়েছে এখন। এটাকে আসাদ চত্বর ছিল, কিন্তু জৈন এক ব্যবসায়ী সেটা সাইনবোর্ডটা সরাই করে সরাই ফেলছে। এইটাকে এই আবার আসাদ চত্বর নামকরণ করা হোক। আসাদকে জাতীয় দিবস, আসাদ দিবসকে জাতীয় দিবস পালন করার জন্য করা হোক। এবং পাঠ্যপুস্তকে ছিল, আগে ছিল, কিন্তু এখন এই কথিত স্বৈরাচার এই আসাদকে এই থেকে উঠাই দিচ্ছে। এই বই থেকে বই পুস্তকে আসাদের নাম এটা আগে ছিল, এটাকে যেন করা হয়। এই শুধু আসাদ না, বর্ণের ভাষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান এবং 90-এর গণঅভ্যুত্থান, আর এখন যে এই আবু সাঈদ মুক্ত এদের জন্য এই কথিত স্বৈরাচার পতন হয়েছে, তাদেরও এদের যদি এই ইতিহাস যদি আমরা না রক্ষা করতে পারি, তাইলে আমরা বাঙালি জাতি কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। অতএব আমাদের উচিত যে শহীদদের সম্মান, সূরা বাকারায় আছে, সূরা বাকারায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সব মৃত, হযরত আদম আলাইহিস সালাম মৃত, ইব্রাহিম আলাইহিস সালাম মৃত, আর শহীদদের তোমরা মৃত বলিও না। সূরা বাকারায় আছে শহীদদের তোমরা মৃত বলিও না। আর একটা কথা বলি, আমরা আসাদের পরিবার, আমার বাবা ব্রিটিশ আমলে কি বলে শেরা বাংলার মন্ত্রী ছিল। আমার মা নারায়ণগঞ্জা আইটি স্কুল, ইসলামিক ক্লাস স্কুল, যেটা এখন প্রায় 9,000 ছাত্রছাত্রীর সেই স্কুলের অ্যাডমিনিস্ট্রেশন প্রতিষ্ঠান। আমাদের কোনোদিনই দাবি ছিল না, আমরা চাই, কিন্তু এই শেখ মুজিবুর রহমান 72 সনে গুলশানে 2 নম্বর সেক্টরে একটা বাড়ি দিয়েছিল, 1 বিঘার উপরে দোতলা বাড়ি। আমরা নেইনি, আমরা কোনোদিন চাই না সরকারের কাছে কোনো, কিন্তু আসাদকে জন্য, আসাদ যে জন্য স্বাধীন হয়েছে, যে আসাদকে জন্য সেই মর্যাদা দেওয়া হয়, এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনাদের সামনে এবার আলোচনায় আসছেন 90 সালের পর রাজপথ থেকে উঠে আসা একেবারে স্বতন্ত্র ধারায় যিনি গড়ে উঠেছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, গণসংহতি আন্দোলনের সংগ্রামী প্রধান সমন্বয়কারী, সংগ্রামী জননেতা জোনায়েদ সাকি। অনেক ভাই এখান দিয়ে দেন, হাতে 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 শহীদ আসাদ পরিষদ আয়োজিত 69-এর গণঅভ্যুত্থান মহানায়ক শহীদ আসাদের উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি ডক্টর মাহবুবুল্লাহ, যিনি 69-এর সেই গণ অভ্যুত্থানের ছাত্র আন্দোলনের সম্মুখ সারির নেতৃত্ব ছিলেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা, বিএনপির মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মঞ্চে উপস্থিত শহীদ আসাদের ছোট ভাই ডক্টর নুরুজ্জামান, মঞ্চে উপস্থিত 90-এর গণ আন্দোলনের সম্মুখ সারির সব নেতৃবৃন্দ,
যথাক্রমে আমানুল্লাহ আমান, হায়রুল কবির খোকন, জহিরুদ্দিন স্বপন, কামরুজ্জামান রতন সহ নেতৃবৃন্দ, আমি আমার পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই। আসসালামু আলাইকুম। সংক্ষেপে দু একটি কথা বলি। ইতিহাস অতীত হয়ে যাওয়ার কোনো ব্যাপার নয়, অতীত মাত্রই কিন্তু ইতিহাস নয়। ইতিহাস আসলে বর্তমানের বিষয়। অতীতের সেই সব ঘটনাই আমাদের সামনে ইতিহাস হিসেবে হাজির হয় যেগুলো আমাদের বর্তমানের জন্য প্রাসঙ্গিক থাকে। সেই কারণে ইতিহাসের উপর দখল কায়েম করা প্রত্যেক শ্রেণী, গোষ্ঠী, রাজনৈতিক শক্তি একটা বড় কাজ থাকে, যার যার নিজের মতো করে ইতিহাসের বয়ান তৈরি করে। কিন্তু কারটা টিকবে, কে শেষ পর্যন্ত মানুষের সার্বিক সংগ্রাম এবং মুক্তির শব্দের কাফেলায় সাথী হবে, দিশা দেবে, সেটা নির্ভর করে সত্যনিষ্ঠতা আছে। ইতিহাসের বয়ান তৈরি করলেন, সেই বয়ান যদি কৃত্রিম হয় সেটা ঠিক নয়। ফলে আমরা আমাদের দেশের ইতিহাসেরও নানান বয়ান দেখি, যেই সমস্ত বয়ানের মধ্য দিয়ে তারা নিজেদের সংকীর্ণ ব্যক্তি গোষ্ঠী স্বার্থ রক্ষা করার চেষ্টা করে, একটা ভয়ঙ্কর অপশাসনকে জায়েজ করার চেষ্টা করে, কিন্তু সেগুলো টেকে না। মাটি ফুঁড়ে বেরিয়ে আসে মানুষের সত্যিকার ইতিহাস, মানুষের সত্যিকার গল্প, সংগ্রামের সত্যিকার গল্প। আমাদের স্বাধীনতা সংগ্রামে গণমানুষের যে ধারা, সেই ধারাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শহীদ আসাদ ছিলেন আমাদের গণমানুষের সংগ্রামের ধারার একজন উজ্জ্বল প্রতীক। রাজনৈতিকভাবে নিজেকে প্রস্তুত করে একটা সংগ্রামের সম্মুখ সারিতে যাওয়া এবং নিজেকে আত্মোৎসর্গ করা, এইটা নিজের মধ্যে অখণ্ডতার চূড়ায় পৌঁছালে, কথা কাজ চিন্তার যখন অখণ্ডতার সৃষ্টি হয়, একটা মানুষ সেই জায়গায় পৌঁছায়। আর একটা মানুষ যখন রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে সেই জায়গায় পৌঁছায়, তার সাথে মহত্তম মানুষ ইতিহাসে একজন হয়। আসাদের মন্ত্র ছিল জনগণতন্ত্র, জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতার জন্য আসাদ লড়াই করেছেন। কিন্তু আসাদের স্বাধীনতার চেতনায় মানুষের মুক্তি ছিল, সেই মানুষের মুক্তি আসেনি। 69-এর গণঅভ্যুত্থানের পথ পেয়ে 71 সালের এত বড় লড়াই, লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগ, সংগ্রাম, জীবন উৎসর্গ, এই সব কিছু পেরিয়ে মানুষ প্রত্যাশা করেছিল আসাদের সংগ্রাম, আসাদের সংগ্রামের উপর দাঁড়িয়ে বাংলাদেশের রাষ্ট্রের গতিমুখ কি হবে সেই প্রতিশ্রুতি ঠিক করতে হয়েছিল। এই রাষ্ট্র তার নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদার, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। কিন্তু 72 সাল থেকে যে রাষ্ট্র পতন হয়েছে, যে রাষ্ট্রের পরিগঠন হয়েছে, সেই রাষ্ট্র আসাদের স্বপ্ন কিংবা এই যে গণমানুষের আত্মত্যাগ, তার যে স্বপ্ন, তাকে বাস্তবায়ন করে। 53 বছর পরে আমরা নতুন আসাদকে দেখেছি, আবু সাঈদ, যিনি 2 হাত প্রসারিত করে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের গুলির মুখের সামনে দাঁড়িয়েছেন। আসাদের মৃত্যু, আসাদের শাহাদাত যেভাবে পূর্ব বাংলার মানুষকে একটা আবেগীয় বন্ধনে একত্রিত করেছিল, 53 বছর পরে আবারও সে আবু সাঈদের শাহাদাত সমস্ত বাংলাদেশের মানুষকে ওই আবেগীয় বন্ধনে বেঁধে দিয়েছে। মাঝখানে 90 সাল গিয়েছে। 90-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি কিভাবে নূর হোসেন কিংবা জিহাদ যখন শাহাদাত বরণ করেন, পুরো ছাত্র সমাজ এক নতুন আবেগীয় বন্ধনে যুক্ত হয়, সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়। কিন্তু 71-এর পরে 72 যেমন আমাদেরকে হতাশ করেছে, 90-এর পরে 91 সালও হতাশ করেছে। এই সত্য মানতে হবে, এই সত্য আমাদের ইতিহাসের বাস্তব।
যে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে গণতান্ত্রিক রাষ্ট্র সেটা প্রতিষ্ঠিত হয়। একটা নির্বাচন করতে পারি নাই, একটা নির্বাচন করা যায় না, এইরকম রাষ্ট্র করেছে ৫ বছর। এত মানুষের আত্মত্যাগ। আজকে আবু সাঈদ এবং এই হাজার শত যে আত্মদান, হাজার হাজার তরুণরা তাদের অঙ্গহানি ঘটেছে, চক্ষু হারিয়েছে, তাদের আত্মদান যেন আবারও বেহাত না হয়, আবারও তাদের আত্মদান যেন ব্যর্থ না হয়ে যায়। বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, এইবার অনেক সুস্পষ্টভাবে সেই লক্ষ্যকে একটা রাজনৈতিক কর্মসূচিতে পরিণত করা হয়েছে। বিএনপির মতো বড় দল যারা এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, এই রাষ্ট্র ক্ষমতার যত দোষগুণ তার অংশীদার বিএনপিও, তারাও এই রাষ্ট্র ব্যবস্থা বদলাতে হবে এই সিদ্ধান্ত এবং এই কর্মসূচির সামনে রেখেছে। কাজেই এইটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। আজকে বাংলাদেশের সমস্ত মানুষের সচেতন হওয়া দরকার। আমরা ৩১ দফা যুগপৎ আন্দোলনে দিয়েছি, রাষ্ট্র ব্যবস্থাকে গণতান্ত্রিক করতে হবে। অভ্যুত্থান ৩১ দফার চাইতে অনেক বেশি কিছু চায়। এত আত্মত্যাগ ৭১ সালকে নতুন করে, ৯০ সালকে নতুন করে জাগিয়ে তুলেছে ২০২৪-এ, ২০২৫-এ। এবং সেই জাগিয়ে তোলার জায়গা ভাই আপনি পয়সা যান, সমস্ত রাজনীতির সামনে চ্যালেঞ্জ। কিভাবে আমরা মানুষের সেই স্বপ্ন প্রত্যাশা পূরণ করব, কিভাবে ইতিহাসের সেই মশাল আমরা আজকে পর্যন্ত নতুন করে চালিয়ে নিয়ে যাব এবং এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশের এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর বাংলাদেশ রাষ্ট্রের নতুন পরিদর্শন হবে। একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা এই রাষ্ট্রকে আঁকড়ে ধরেছিল, তার বদল ঘটিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে একটা গণতান্ত্রিক বন্দোবস্তে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে নিতে হবে। সেই রাষ্ট্রের নেয়ার মানুষের আকাঙ্ক্ষা যেটা, সেটা আজকে রাজনৈতিক নেতৃত্বকে ধারণ করা দরকার। এইটা ধারণ করার উপরেই আপনি ইতিহাসে মানুষের মুক্তির যে কাফেলা তার অংশীদার হবেন, আর না হয় ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। আজকে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনারা ইতিহাসের এমন একটা সন্ধিক্ষণে দায়িত্ব নিয়েছেন, যেই সন্ধিক্ষণে আমাদের দেশের রাষ্ট্রের নতুন পরিগঠনকে সম্পন্ন করা, তাকে সহায়তা করা, এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সমস্ত স্টেক হোল্ডারকে, সমস্ত অংশীদারদেরকে একত্রিত করে ঐক্যবদ্ধ রেখে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এই রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের কাজটি আপনাদের সম্পন্ন করতে হবে। যদি অংশীদারদের মধ্যে দূরত্ব তৈরি হয়, আপনারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনৈতিক উত্তরণের দায়িত্ব পালন করেন যেখানে বিরোধ সৃষ্টি হয়ে যাচ্ছে, তাহলে ইতিহাসের দায় থেকে আপনারা মুক্ত হবেন না। কাজে অন্তর্বর্তী সরকারের অত্যন্ত সতর্কভাবে এই রাষ্ট্র পরিচালনা, এই ঐতিহাসিক মুহূর্তে আপনাদের দায়িত্ব পালন করতে হবে, যাতে রাজনৈতিক দল, শিক্ষার্থী এবং সকল শ্রেণী পেশা মানুষের যে অংশীজনেরা আছেন তাদের মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি না হয়, তাদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্য দিয়ে আমরা এই রাষ্ট্রকে গণতান্ত্রিক এবং আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি। সেই দায়িত্ব আপনারা পালন করবেন, তবেই আমরা কেবল আসাদ, নূর হোসেন কিংবা জিহাদ কিংবা আবু সাঈদ সহ অসংখ্য শহীদের এই যে একটি নাম, এটা কেবল তাদের ব্যক্তি নয়, সমস্ত শহীদের যে তারা একটা প্রতীকী প্রকাশে পরিণত হন, সেই প্রতীকী জায়গাগুলিতে আমরা ধারণ করার চেষ্টা করি, সেই জায়গা সাফল্য লাভ করবে। বাংলাদেশের মানুষের ওই যে গণমানুষের ওই যে মহাকালের কাফেলা, সেইটা বহাল থাকবে। তাকে দাবিয়ে রাখতে চাইলেও দাবিয়ে থাকবে না। ইতিহাসে ক্ষণে ক্ষণে বারে বারে এই আসাদেরা, এই আবু সাঈদেরা জন্ম নেবে এবং তারা আমাদের কাঙ্ক্ষিত মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। সেই লড়াইয়ের শক্তিটা গড়ে তোলা দরকার। আসাদের স্বপ্ন ব্যর্থ হওয়া, জেহাদের স্বপ্ন ব্যর্থ হওয়ার সাথে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে না ওঠারও একটা সম্পর্ক রয়েছে। আজকের বাংলাদেশ দাবি করে বাংলাদেশে একটা সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে ওঠার। সেই আশা মানুষের মধ্যে তৈরি হবে, সেই কাজ তারা নিজেদের কর্তব্য হিসেবে নেবেন। এই আশাবাদ রেখে শহীদ আসাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ভালো বলছে, ভালো বলছে, ভালো বলছে।
এবার আলোচনা করবেন সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক, সর্বদলীয় ছাত্র ঐক্যের অন্যতম নেতা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত এমপি, সংগ্রামী জননেতা আমানুল্লাহ আমান। সংগ্রামী জননেতা আমানুল্লাহ আমান। গণঅভ্যুত্থানে শহীদ আসাদ স্মরণের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, ৬৯-এর গণ অভ্যুত্থানের রাজপথের এক সাহসী নাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ আসাদ, উপস্থিত আজকে প্রধান অতিথি, দীর্ঘ সংগ্রাম আন্দোলনের রাজপথের আরেকটি সাহসী নাম, বীর মুক্তিযোদ্ধা, বিএনপির সংগ্রামী মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এখানে ৯০-এর ছাত্র নেতারা উপস্থিত আছেন, জহিরুদ্দিন স্বপন, আমাদের খায়রুল কবির খোকন, খন্দকার লুৎফর, আসাদ, কামরুজ্জামান রতন, সম্মুখ যুদ্ধে যারা সেদিন অবতীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে, এবং একটু আগে যে বক্তব্য রাখেন গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে আরেকটি সাহসী নাম জনাব জুনায়েদ সাকি সহ উপস্থিত আসাদ ভক্ত এবং আসাদ অনুসারী আমার শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত ভাই বোনেরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। মাননীয় মহাসচিবের কর্মসূচি রয়েছে, আমরা বক্তব্য দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই। শহীদ আসাদ ইতিহাস, যুগে যুগে যারা ইতিহাস সৃষ্টি করেছে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। শহীদ আসাদ ভাসানী অনুসারী ছিলেন। আরেকটি নাম, যিনি বাংলাদেশের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলেন এবং দেশের বিভিন্ন ক্রান্তিকালে আপনারা দেখেছেন এই শহীদ আসাদের মতো যারা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছে, স্বৈরাচার মুক্ত করেছে এবং ফ্যাসিস্ট মুক্ত করেছে, তাদের নাম ইতিহাসে অবশ্যই লেখা থাকবে। যেমন ৫২-এর ভাষা আন্দোলন, বরকত সালামের নাম লেখা থাকবে। যেমন ৬২-র শিক্ষা আন্দোলন, ওয়াজুল্লাহ বাবুলের নাম লেখা থাকবে। যেমন ৬৯-এর গণঅভ্যুত্থান, শহীদ আসাদের নাম লেখা থাকবে। যেমন ৭১-এর মুক্তিযুদ্ধে স্বাধীনতা ঘোষণাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম লেখা থাকবে। যেমনিভাবে ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেন, জেহাদ, ডাক্তার মিলন সহ শহীদের নাম লেখা থাকবে। ঠিক তেমনিভাবে ২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে লেখা থাকবে আবু সাইদ রিয়াজদের নাম, সেই সুমনদের নাম, সেই ওয়াসিমদের নাম লেখা থাকবে। অতএব আজকে আমাদের স্মরণ রাখতে হবে দেশের ক্রান্তিকালে বিভিন্ন সময়ে যারা অবদান রেখেছে তাদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। আমি একটি কথা বলতে চাই, আজকে কথাটি না বললে নয়। স্বাধীনতা সংগ্রামের সময় যখন মানুষ দিক বিদিক এদিক ওদিক দিশেহারা, তখন স্বাধীনতার ঘোষণা ভেসে এসেছিল সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কণ্ঠ থেকে। আমি মেজর জিয়া হয়েছি, স্বাধীনতা ঘোষণা করেছি। আপনারা দেখেন, যখন এরশাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার মুক্ত করার জন্য আপসের নেত্রী হিসাবে দেশটি বেগম খালেদা জিয়া আবির্ভূত হয়েছিলেন। আপনারা দেখেছেন এই যে ২৪-এর যে গণ অভ্যুত্থান, দীর্ঘ ১৬ বছর
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে সেই ভোলার ছাত্রনেতা নূরে আলম সহ সে মুন্সিগঞ্জের যুবনেতা এবং বিভিন্নভাবে যারা শহীদ হয়েছে, ইলিয়াস আলী গুম হয়েছে, সুমন গুম হয়েছে, নূর চৌধুরী আলম গুম হয়েছে, তাদের বিনিময়ে আজকে সেই সর্বশেষ ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আজকে নতুন করে নতুন বাংলাদেশ। যে কথাটি বলেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। যুগে যুগে ফয়সালা রাজপথে হয়েছে, আবারও ফয়সালা যদি রাজপথে আমাদের যেতে না হয়, সেজন্যে আজকে আমাদের অনুরোধ থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় যে সংস্কার প্রায় শেষ, এখন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে। এটাই আজকে জাতির প্রত্যাশা এবং গণতান্ত্রিক সরকার কায়েম হবে। সেই গণতান্ত্রিক সরকারকে সামনে নিয়ে শহীদ আসাদকে স্মরণ করে আমরা সামনে এগিয়ে যাব এবং যে দাবিগুলি আজকে ডাক্তার নুরুজ্জামান শহীদ আসাদের ভাই করেছে, মাননীয় মহাসচিবের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনি এই বিষয়গুলি দেখবেন আগামীতে, যাতে শহীদ আসাদের এই দাবিগুলি পূরণ হয়। এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শহীদ আসাদের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যে 69 সালের 20 জানুয়ারি আর স্বাধীনতা সংগ্রামকে আলাদা করা যায় না, সেই 69 সালের গণ অভ্যুত্থানের মহানায়ক আজকের সভার সভাপতি, শহীদ আসাদ পরিষদের সভাপতি ডক্টর মাহবুবুল্লাহ আপনাদের সামনে বক্তব্য রাখবেন। এরপরে মহাসচিব বক্তব্য রাখবেন। এত ছবি তুলে কেন সামনে যাইয়া? এই রফিক ভাই, আপনি কি মানুষ অন্য কোনো কিছু সরেন? ঠিক করে দেন, যমুনা টেলিভিশন মুখটা ঠিক করে দেন। যমুনা কষ্ট ঠিক করে দেন। ঠিক আছে, ঠিক আছে। সংগ্রামী বন্ধুগণ, শহীদ আসাদ দিবস উপলক্ষে আমি আমার একটা লিখিত ভাষ্য আপনাদেরকে পাঠ করে শোনাবো। আশা করি আপনারা কিছু তথ্য জানতে পারবেন। জানুয়ারি এদেশে পালিত হয়েছে শহীদ আসাদ দিবস। আমাদের প্রজন্মের কাছে শহীদ আসাদ একটি অত্যন্ত পরিচিত নাম, কিন্তু বর্তমানের কিশোর ও তরুণরা শহীদ আসাদকে কতটুকু জানে তা নিয়ে আমার মনে প্রশ্ন আছে। বিগত 3.5 দশকে যে প্রজন্ম সামনে এসেছে, তাদের অনেকেই এক ধরনের বিরাজনীতিকরণের মধ্য দিয়ে গেছে। আমাদের মতো প্রবীণরা মনে করতাম এরা সমাজ, রাজনীতি ও দেশ নিয়ে কিছু ভাবতে চায় না। অনেক তরুণকে বলতে শুনেছি, আই হেট পলিটিক্স। আমরা যারা ভাষা আন্দোলন দেখেছি, 62তে আইয়ুব বিরোধী আন্দোলন দেখেছি, 69-এর গণ অভ্যুত্থান দেখেছি এবং 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গেছি, তাদের কাছে আমাদের উত্তরসূরি বর্তমান কালের যুবক, তরুণ ও কিশোরদের মধ্যে
দেশ ভাবনার অভাব দেখে দুঃখ পেতাম। আমাদের সেই দুঃখের অবসান ঘটিয়েছে 2024-এর জুলাই আগস্টের মহা অভ্যুত্থানে ছাত্র জনতার অকাতরে আত্মাহুতি দানে। শত সহস্র শিশু, কিশোর, তরুণ ও যুবক এই অভ্যুত্থানে অকাতরে রক্ত ঠেলে দিয়েছে। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে বের হয়ে এসেছে এক তরুণ নেতৃত্ব, যারা বাগ্মিতা ও চিন্তায় অনেক অগ্রসর। তারা আমাদের ধারণাকে ভুল প্রমাণ করেছে। তাই বিশ্বাস করি, তাদের কাছে যদি শহীদ আসাদের কাহিনী তুলে ধরি, তাহলে তারা সাগ্রহে এই কাহিনী শুনতে চাইবে। অতীতের বীর দেশপ্রেমিকদের সম্পর্কে আলোচনা করার এটাই শ্রেষ্ঠ সময়। ইতিহাসে কখনো কখনো এমন সময় আসে যখন অতীত দিনের মানুষগুলোর আত্মত্যাগ ও বীরত্ব গাথা আমাদের নবমন্ত্রে উদ্বেলিত করে তোলে। আমরা তখন শুনতে চাই তিতুমিরের কথা, সন্ন্যাসী বিদ্রোহের কথা, পাগল বিদ্রোহের কথা, নীল বিদ্রোহের কথা, ফরাজি আন্দোলনের কথা, সৈয়দ আহমদ বেলভির কথা, সিপাহী মঙ্গল পাণ্ডের কথা, মৌলানা আহমদুল্লাহর কথা, বাহাদুর শাহ জাফরের কথা, সূর্য সেন ও প্রীতিলতার কথা। তারও পরে জিন্না গান্ধী, শেরে বাংলা একে ফজলুল হক, মৌলানা ভাসানী, হোসেন শহীদ সরওয়ার্দী ও শেখ মুজিবুর রহমানের কথা, শহীদ জিয়াউর রহমানের কথা। আশা করি আমাদের জাতীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বর্তমান প্রজন্ম কৌতূহলী হয়ে উঠবে। ইতিহাসের বাঁকে বাঁকে উল্লেখিত মহৎ মানুষদের অবদান, সংগ্রাম ও ত্যাগের ইতিহাস তাদের চিন্তা ও মননকে ঋদ্ধ করে তুলবে। যতদূর জেনেছি, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতৃত্ব পাঠচক্র করে আমাদের জাতীয় ইতিহাস অধ্যয়নের বিরল প্রয়াস পেয়েছে। তা না হলে তারা যোগেন মণ্ডলের মতো একজন বিস্মৃত পায় অথচ গুরুত্বপূর্ণ ব্যক্তির অবদানের কথা কি করে বলতে পারলেন। আমি এই কথাগুলো বলছি এই কারণে যে আমাদের জাতীয় ইতিহাসে ঔপনিবেশিককালে অনেক বিশাল সংগ্রাম হয়েছিল এবং অনেক মহৎ পুরুষ ও নারী ইতিহাসের রঙ্গমঞ্চে আবির্ভূত হয়েছিলেন। এদের কথা জানলে দেশপ্রেম পূর্ণতা পায়। 1969-এর গণ অভ্যুত্থানে অন্যতম প্রাণ পুরুষ ছিলেন শহীদ আসাদুজ্জামান। তিনি ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের একজন সক্রিয় নেতৃস্থানীয় কর্মী। নানা দিক বিচারে আমাদের জাতীয় ইতিহাসে 60-এর দশক এক গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করেছে। এ সময় দেশপ্রেম ও বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত হয়েছিল অনেক তরুণ তরুণী। শুধু আমাদের দেশেই নয়, আফ্রো এশিয়া ও ল্যাটিন আমেরিকার দেশে দেশে চলছিল জাতীয় মুক্তি ও সমাজ পরিবর্তনের বিপ্লব। ইউরোপও ফেসে উঠেছিল তরুণের বিদ্রোহ। এরকম একটি জাতীয় এবং আন্তর্জাতিক পরিস্থিতিতে বিপ্লবী হয়ে ওঠাই স্বাভাবিক। দার্শনিক জঁ-পল সার্ত্রে বলেছিলেন, 21 বছর বয়সে যদি কেউ সাম্যবাদী না হয়, তাহলে সে একজন এতেছে, অর্থাৎ কুকুর ছাড়। বাংলাদেশের তরুণ ছাত্রদের 2024-এর আন্দোলন ছিল বৈষম্য বিরোধী। 1969-এ আসাদুজ্জামান বিপ্লবের মন্ত্রে উজ্জীবিত ছিলেন। তিনি মার্ক্সবাদ, লেনিনবাদ ও মাওসেতুংয়ের চিন্তাধারায় বিশ্বাস করতেন বলেই তিনি বিশ্ববিদ্যালয়ের পাঠ সমাপ্ত করে শ্রেণী রাজনীতিতে যোগ দিয়েছিলেন। তিনি তার নিজ গ্রামের এলাকা নরসিংদীতে কৃষক সমিতি গড়ে তোলার কাজে আত্মনিয়োগ করেছিলেন। মৌলানা ভাসানী 1968-এর 29 ডিসেম্বর গ্রাম বাংলায় হাট হরতাল ডেকেছিলেন। মৌলানা ভাসানীর উদ্দেশ্য ছিল 7 ডিসেম্বর 1968 ঢাকায় যে আন্দোলনের সূচনা হয়েছিল তা গ্রাম বাংলায় কৃষকের পর্ণকুটিরে ছড়িয়ে দেবেন। মৌলানা ভাসানীর ডাকে আসাদুজ্জামান হাতিরদিয়া বাজারে হাট হরতাল সফল করার কাজে আত্মনিয়োগ করেন।
হাতিরদিয়া বাজারে কৃষক সমিতির কর্মী ও সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে 3 জন নিহত হন। আসাদুজ্জামানের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসাদুজ্জামান গ্রেফতার এড়াতে ঢাকায় চলে আসেন। 1969-এর 4 জানুয়ারি 3টি ছাত্র সংগঠন যথাক্রমে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মেনন, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন মতিয়া ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগ যৌথভাবে 11 দফা আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীর কাছে 11 দফা আন্দোলনের দলিল জনগণের কাছে তুলে ধরে। ঢাকা শহরে 1969 সালের 17 জানুয়ারি শুক্রবার 2টি জমায়েত অনুষ্ঠিত হয়। একটি দক্ষিণপন্থী রাজনৈতিক দলের প্রাধান্যে ডেমোক্রেটিক অ্যাকশন কমিটি ড্যাকের আহ্বানে গণজমায়েত, অপরটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় ছাত্র জমায়েত। এসব জমায়েত যাতে মিছিলে রূপ না নিতে পারে সেজন্য পূর্বাহ্নে 144 ধারা জারি করা হয়েছিল। আন্দোলনের সূচনায় ছাত্ররা এনএসএফের গুন্ডাদের হামলার ভয় করছিল। ভয় থাকলেও মুসলিম লীগের অভ্যন্তরীণ কোন্দলের জন্য এই আশঙ্কা ছিল সীমিত। হাজার খানেক ছাত্রছাত্রীর উপস্থিতিতে সবার কাজ শুরু হয়। সভা শুরু হওয়ার পর 144 ধারা ভঙ্গের ব্যাপারে মতদ্বৈধতা দেখা দেয়। এ সময় ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের নেতৃস্থানীয় কর্মী মরহুম শফিকুল ইসলাম প্রথম স্লোগান দেন 144 ধারার বিরুদ্ধে। সঙ্গে সঙ্গে উপস্থিত ছাত্ররা সক্রিয় হয়ে ওঠে। নির্দেশ অমান্য করে একদল ছাত্র ছুটে বেরিয়ে যায় রাস্তার দিকে। শুরু হয় পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস নিক্ষেপ। উনিশ জানুয়ারি পর্যন্ত এনএসএফের একদল ছাত্রের ভূমিকা সাধারণ ছাত্রদের উৎসাহ যোগায়। এনএসএফের একটি অংশ মুসলিম লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য এগিয়ে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় 20 জানুয়ারি সোমবার 1969 সালে সকালে অনুষ্ঠিত ছাত্র সভায় এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা ঘটে। হাজার হাজার জঙ্গি ছাত্র লাঠি সোটা নিয়ে সবাই উপস্থিত হয়। বক্তৃতার পালা শেষ হলে গুলাল রোড ধরে মিছিল বেরিয়ে পড়ে। শুরুতে মিছিলে কোনো পুলিশি হামলা হয়নি। শহীদ মিনারের সামনে দিয়ে মিছিল যখন চানখারপুর এলাকায় ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন রশিদ বিল্ডিং অতিক্রম করছিল তখন পুলিশ বাধা দিলে মিছিল দ্বিখণ্ডিত হয়ে যায়। প্রথম অংশ পুরানো ঢাকার রাস্তা অতিক্রম করে পৌঁছে যায় বাহাদুর শাহ পার্কে। এখানে ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সভাপতি মোস্তফা জামাল হায়দার ঘোষণা করেন আন্দোলনের কর্মসূচি পরবর্তী পর্যায়ে ঘোষণা করা হবে। অথচ এরা তখনও জানতেন না মিছিলের শেষাংশের ভাগ্যে কি ঘটেছে। রশিদ বিল্ডিং এর কাছে হামলা চালানোর পর কোনো সতর্ক বাণী না দিয়ে পুলিশ গুলি ছোড়ে। ঘটনাস্থলে মেনন গ্রুপের অন্যতম নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের MA শেষ পর্বের ছাত্র আসাদুজ্জামান আহত হন। গুলিতে আরো আহত হয়েছিলেন পাকিস্তান অবজারভারের স্টাফ ফটোগ্রাফার মরহুম মোজাম্মেল হক, সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র আবু, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র আব্দুল মজিদ। ছাত্ররা ধরাধরি করে আসাদকে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়ার আগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কথা আছে পুলিশের ডিএসপি বাহাউদ্দিন আসাদকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রিভলভার দিয়ে গুলি করে। পরবর্তীকালে হত্যাকাণ্ডের জন্য এই পুলিশ অফিসারকে দায়ী করে ছাত্র সংগঠনের মধ্য থেকে
বিচারের দাবি করে রাষ্ট্রযন্ত্র সেই বিচারের দাবিতে কর্ণপাত করেনি। কেন করবে? তার দায়িত্ব তো বিদ্যমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার স্থিতাবস্থা রক্ষা করা। বাহাউদ্দিন সেই দায়িত্বই পালন করেছে, তাকে বিচারের আওতায় আনতে হবে। সমাজ যদি না বদলায় তাহলে এই ধরনের অপরাধের বিচার হবে না। গত বছর জুলাই আগস্টের অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ভুল খারাপিতে মেতে উঠেছিল তাদের বিচারের আয়োজন করা হলো, শেষ পর্যন্ত কি হয় তা নিয়ে সংশয় আছে। আসাদের মৃত্যুতে লোকদের মধ্যে গোটা আন্দোলনের চেহারা পাল্টে যায়। ঘটনার প্রতিবাদে দুপুরের পর এক ঐতিহাসিক শোক মিছিল বের হয়। ছাত্র সংগ্রাম পরিষদ সারা দেশে 3 দিন ব্যাপী শোক ঘোষণা করে। কর্মসূচিতে ছিল 21 জানুয়ারি মঙ্গলবার হরতাল, 22 জানুয়ারি বুধবার শোক মিছিল এবং 23 জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল। 30 জানুয়ারি সোমবার কোনো প্রস্তুতি ছাড়াই যে শোক মিছিল হয়েছিল তাকে মেয়েরা নেতৃত্ব দেয়। সংবাদপত্র মন্তব্য করে গৃহসমূহের ছাদ ও জানালা হইতে মিছিলকারীদের উপর পুষ্পবৃষ্টি নিক্ষেপ করা হয়। ওই দিন পুলিশ ও মিডিয়ার কয়েক রাউন্ড গুলিবর্ষণ এবং বায়োনেট ও ব্যাটন চার্জ করে। ন্যূনতম প্রস্তুতি ছাড়াই 21 জানুয়ারি মঙ্গলবার স্বতঃস্ফূর্ত ভাবে ঢাকায় হরতাল পালিত হয়। শুরু হয় রাজপথে মানুষের ঢল। 20 জানুয়ারি সোমবার রাতে আসাদের লাশ নিয়ে এক নাটকীয় ঘটনা ঘটে। ছাত্র নেতারা সিদ্ধান্ত নিয়েছিলেন আসাদের লাশ তার গ্রামের বাড়ি আতিকিয়ায় পাঠানো হবে। অপরদিকে সরকারি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছিল লাশ নিতে দেওয়া না দেওয়া। এ সময় ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সহসভাপতি প্রয়াত ডাক্তার আশিকুল আলমের উদ্যোগে আসাদের লাশ 21 জানুয়ারি 1969 ভোর 4টায় ট্রাকে করে আতিকিয়ায় নিয়ে যাওয়া হয়। 21 জানুয়ারি মঙ্গলবার পল্টন ময়দানে অনুষ্ঠিত হয় শহীদ আসাদুজ্জামানের গায়েবালা জানাজা। শহীদ আসাদুজ্জামানের শাহাদাত নিশ্চিত করে দেয় 24 জানুয়ারি 1969 গণ অভ্যুত্থান। এদিন থেকে সমগ্র পূর্ব বাংলায় আইয়ুবের শাসনযন্ত্র বিকল হয়ে শহীদ আসাদ ছিলেন একজন ব্যতিক্রম ধর্মী শহীদ। তিনি সুনির্দিষ্ট রাজনৈতিক বিশ্বাসে বিশ্বাস করতেন। সেই বিশ্বাস বাস্তবায়ন করতে গিয়ে তিনি পুলিশের গুলিতে আত্মাহুতি দেন। এমন মহান মৃত্যু ইতিহাসে খুব বেশি নেই। 1969 মিছিলে স্লোগান উঠেছিল আসাদের মন্ত্র জনগণতন্ত্র। আসাদের মন্ত্র ও স্বপ্ন জনগণতন্ত্র আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি। কিভাবে হবে? যারা জনগণতন্ত্র করবেন তারা সততা বিভক্ত হয়ে ভুল রাজনীতির পাকে নিমজ্জিত হয়েছে। বৈরী আন্তর্জাতিক পরিবেশে জনগণতন্ত্রের মন্ত্র বাস্তবায়ন দুরূহ হয়ে গেছে। তবুও ঐক্য করতে হবে, জনগণতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করতে হবে। তাহলেই আসাদের আত্মা শান্তি পাবে। আপনাদের সকলকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। ধন্যবাদ স্যার, তাড়াতাড়ি শেষ করছি। তারপরে হিসাবে স্যার আজকে কম চাচ্ছে লেখা ক্লিপ ক্লিপ লাগাইতে যায়, সাউন্ডের তো 12টা বাজায় দেন।
আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আমাদের মাননীয় প্রধান অতিথি তিনি তার জ্ঞান গর্ব সার গর্ব মূল্যবান বক্তব্য উপস্থাপনা করবেন। আমি এখন বক্তব্য রাখার জন্য আমাদের আজকের এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের সাজের বছর তখন ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা গণমানুষের নেতা আমাদের কারা নির্যাতিত জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাকি তাকে বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। শহীদ এবং অন্যতম নেতা আসাদুজ্জামান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রতি শ্রদ্ধেয় 69 ছাত্র গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন অধ্যাপক মাহবুবুল্লাহ, মঞ্চ বরিষ্ঠ সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি শারীরিকভাবে সুস্থ নেই, যেহেতু শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী এই আলোচনা অনুষ্ঠানে আসলে আমার দায়িত্ব বলে মনে করেছি, যে কারণে আজকে আমি এখানে এসেছি। তাই খুব বেশি কথা বলতে পারবো না, সামান্য কিছু কথা বলব। আপনারা ইতিমধ্যেই শহীদ আসাদ সম্পর্কীয় বিস্তারিত কথা শুনেছেন, বিশেষ করে অধ্যাপক মাহবুবুল্লাহর যে তার লিখিত যে বক্তব্য, যেটা তার বইয়ে প্রকাশিত হয়েছে, সেই বক্তব্যে সেটা আরো খুব পরিষ্কার হয়ে গেছে। ছাত্রগণ 69 ছাত্রগণ অভ্যুত্থানে আমরা যারা জড়িত ছিলাম, সম্পৃক্ত ছিলাম, আমাদের কাছে শহীদ আসাদ নামটি একটা অত্যন্ত ভালোবাসার নাম। আমাদের এটা একটা, আমরা যে সংগ্রাম করেছি, যে আন্দোলন করেছি, সেই সংগ্রাম আন্দোলন সবচেয়ে একটা অনুপ্রেরণার নাম। শহীদ আসাদ আমাদের ইতিহাসের একটা অবশ্যম্ভাবী একটি নাম, সংযুক্ত নাম। যতই পাঠ্যপুস্তকে নাম না থাকুক বা স্মরণ না করুক অন্য কেউ, কিন্তু শহীদ আসাদকে কেউ ইতিহাস থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। এই দেশের স্বাধীনতার আন্দোলন, সমাজকে বদলে দেওয়ার যে আন্দোলন, যে সংগ্রাম, সেই সংগ্রামে আসাদ অবশ্যই অমর হয়ে থাকবেন ইতিহাসে। আমরা আজকে আরেকটি ছাত্র গণ অভ্যুত্থান পরে এখানে সমবেত হয়েছি। 24-এর যে ছাত্র গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পরে আমরা একজন ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি। 69 গণছাত্র গণ অভ্যুত্থানে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছে। কিন্তু যে কথাগুলো অনেক বক্তাই বলেছেন, যে আমরা আমাদের সেই উচ্ছিষ্ট যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারি না। জয়েন্সাকি বলেছেন যে আজকে প্রায় এত বছর পরেও আমরা একটা নির্বাচন করতে পারি না। এটা একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি, আমরা চেষ্টা করি, আমরা বদলানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় সবগুলো সবসময় আমরা বেরিয়ে উঠি না। কারণ প্রতিক্রিয়াশীল যে চক্র আছে, সেই চক্র এত বেশি তারা দৃঢ় হয়ে যান, এত বেশি করে তারা সেই বিপ্লবের বা আপনার
সংগ্রামের সেই ধারাটাকে বদলে দিতে চায়। আজকে শহীদ আসাদ খুব প্রাসঙ্গিক এই জন্য যে আমরা যে ফ্যাসিস্টদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম করেছি, 15 বছর লড়াই করেছি এবং সব শেষে আমরা একটা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে আমরা সামনে যে দিনগুলোকে আশা করছি, প্রত্যাশা করছি, সেই দিনগুলো যেন আমাদের সেই স্বপ্নগুলোকে যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলোকে যেন বাস্তবায়িত করতে পারে, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। আজকে অনেক কথা উঠছে বিভিন্নভাবে এবং সেই কথাগুলো এমনভাবে করা হচ্ছে যাতে করে তর্ক, অনেক নতুন নতুন তর্ক সৃষ্টি করা হচ্ছে। আমরা সোজা কথা যেটা বুঝি, সাধারণ মানুষ যেটা বোঝেন, যে পরিবর্তনের পরে তারা গণতান্ত্রিক রাষ্ট্র চান। সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তারা তাদের অধিকার থেকে ফিরে যান, তারা যেন তাদের মোটা ভাত মোটা কাপড় পরে থাকতে পারেন সাধারণ মানুষ, তারা যেন ভোটের অধিকারটা পান, তারা কথা বলার অধিকার পান এবং তাদের সন্তানেরা যেন লেখাপড়া শিখতে পারে, তারা যেন একটা সুন্দর একটা সমাজ, যে সমাজে দুর্নীতি থাকবে না, যে সমাজে অন্যায় থাকবে না, যে সমাজে মানবিক মূল্যবোধ থাকবে, যে সেখানে ন্যায় বিচার থাকবে, সেই ধরনের একটা সমাজ তারা চায়। কিন্তু সবসময় আমরা সেটা পাই না, যে কথা আমি আগে বলেছি, দুঃখিত। আমাদের সামনে যে বিষয়গুলো এসে এখন দাঁড়িয়েছে, একটা কথা আমি সবসময় বলি, যে কথা বললে আমার অনেক সমালোচনা হয়। আমি বলি যে নির্বাচনটা দ্রুত হওয়া দরকার। কেন বলি এই কথাটা আমি অনেকবার পড়ার চেষ্টা করেছি, কারণ আমরা বিশ্বাস করি যে নির্বাচন, যেটা থেকে আমরা প্রায় 15 বছর বঞ্চিত, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবে। এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয়, তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে। এবং আমাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয়, সময় ক্ষেপণ করা হয়, তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা, সেই চাহিদা থেকে তারা পুরোপুরিভাবেই বঞ্চিত হয়। আমরা এই কথা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ 15 বছর। আমি সেই কারণেই বলেছি যে এই সময়টা আমাদের দরকার। সত্যিকার অর্থেই আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। স্বাভাবিকভাবেই একটা ছাত্র গণ অভ্যুত্থানের পরে আমরা জনগণের প্রত্যাশা অনেক বেড়েছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য যে এখন পর্যন্ত সমাজের যে অবস্থা দাঁড়িয়েছে, সেই অবস্থায় কিন্তু আমরা সেই ধরনের একটা অবস্থা থেকে এখন নিশ্চিত হতে পারছি না যে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণ হবে। এখানে অনেক কথা আছে, প্রত্যেকটি রাজনৈতিক দলের বিভিন্ন রকম প্রোগ্রাম আছে, কর্মসূচি আছে, সেই কর্মসূচি অনুযায়ী এগোতে চায়। একটা বিষয় কিন্তু সবাই একমত, একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচন শুধু একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়, নির্বাচন গণতান্ত্রিক ব্যবস্থা নিয়ে যাওয়ার জন্য একটা পথ সৃষ্টি করা, একটা দরজা করা। সে প্রশ্ন হচ্ছে যে সংস্কারগুলো সবগুলো করে আপনার নির্বাচনে যাওয়ার প্রশ্ন, তাহলে কি আমরা 4-5 বছর ধরে অপেক্ষা করবো, বা যতদিন সংস্কার সম্পূর্ণ হয় ততদিন ধরে অপেক্ষা করবে জনগণ, তারা তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হবে? আমরা এখনো দেখছি যে আমাদের আমলাতন্ত্র আগের যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় তারা এখন সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে, কোন রকম রদ্দ নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া প্রায় বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজগুলোতে সেই ধরনের লেখাপড়া হচ্ছে না, স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছে, এগুলো অতীত থেকেই এসছে। এখন সেগুলো পরিবর্তনের এত অল্প সময় সম্ভব নয়, কিন্তু আমরা সেই পরিবর্তন করতে চাই। সেই কারণে আমরা বলেছি যে নির্বাচন দ্রুত হওয়া দরকার। নির্বাচন দ্রুত হলে যে দল ক্ষমতায় আসবে তার যে রাজনৈতিক
যে কমিটমেন্টগুলো থাকবে সেই কমিটমেন্টগুলো তারা পালন করার জন্য অবশ্যই দায়বদ্ধ থাকবে। আমরা এই কথা আমি গতকাল বলেছি, আমাকে একটি সাংবাদিক ভাই এই প্রশ্ন করেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে। আমি কথা বলতে কারণ আছে, কারণ আমরা দেখি বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছে না। আমি যে অনুরোধ করবো, আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবেন। আসাদের মৃত্যু, জহির সাইদের শাহাদাত বরণ এবং আরো অসংখ্য মানুষের জীবনদান ৭১ সাল থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে যে দান একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য, সেটাকে যদি সত্যিকার অর্থে আমাদের অর্থবহ করতে হয় তাহলে আমাদের যে প্রয়োজন হবে যে ন্যূনতম বিষয়গুলোতে আমাদের ঐক্যবদ্ধ দেওয়া হয়। আমরা আমাদের যারা একসাথে আন্দোলন করছিলাম, ঐক্যবদ্ধ আন্দোলন করছিলাম, আমরা ৩১ দফা কর্মসূচি দিয়েছি। এখন যদি কোনো পরিবর্তন করতে হয় বা পরিবর্তন করতে হয় সেটাও সামনে আসতে পারে, ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগোতে পারি। যে আমি মনে করি আমাদের এই ন্যূনতম যে সংস্কার রয়েছে নির্বাচন কেন্দ্রিক, সেই সংস্কারগুলো করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচন মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে পুরোপুরিভাবে সেই সংস্কার যে কমিটমেন্ট আমরা আছে, একটি কমিটমেন্ট, সেই কমিটমেন্টকে বাস্তবায়িত করা, জনগণের প্রত্যাশাকে পূরণ করা। আমি বক্তব্য দিতে করবো না, আমি বলছি আমি অসুস্থ। আমি শুধু এই কথাই বলতে চাই, আসাদের রক্তকে আমরা বিসর্জন দিতে পারি না, জুয়েলের রক্তকে আমরা বিসর্জন দিতে পারি না, সাইদের রক্তকে বিসর্জন দিতে পারি না। সব মিলিয়ে আজকে যারা আমাদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য তারা প্রাণ দিয়েছেন, সেই তারা যে চেয়েছিলেন, যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলিকে যেন আমরা বাস্তবায়িত করতে পারি, সেই জন্য একটা ঐক্য গড়ে তুলে আমরা যেন সেটা অর্জন করতে পারি, সেই চেষ্টাই আমাদের করতে হবে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভাই আজকে করেন না।